আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাজ ইনসাইটস। আজকের আমাদের যে ভিডিওটি শুধু একটি মার্কেট আপডেট নয়, এটি আসলে ক্যাপিটাল প্রোটেকশনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। সো আশা করি সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হবেন। সো এই ভিডিও দ্বারা কোনো ভয় দেখানো হচ্ছে না। এই ভিডিও দ্বারা আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা সবাই সতর্কতার সাথে বাই বা সেল করি বা ট্রেড করি বা মার্জিন লোন যদি নিয়েও থাকি, সেটা কিভাবে করে আমাদের ইউজ করা উচিত। আমি মার্জিন লোনের বিপক্ষে না, কিন্তু মার্জিনাল নেওয়া তাদেরই উচিত যারা এক্সপার্ট, যারা আমরা আমাদের মার্কেটটা আসলে দেখা যায় যে 80 থেকে 90% রিটেল ড্রিভেন মার্কেট একটা। সো আমাদের অনেকের আসলে আইডিয়া নাই মার্জিন রোলটা কীভাবে কাজ করে। আমরা মনে করি যখন মার্কেট বাড়ে আমাদের ইচ্ছা হয় যে আমার যদি 1 লাখ টাকা থাকে তাহলে আমরা আরও 1 লাখ টাকা যদি লোন নিই তাহলে আমার প্রফিটটা অনেক বেশি হবে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যদি মার্কেটটা ফল করে তাহলে কত টাকা লস হবে আমাদের। তো আজকে আমরা অনেক সময় আহ, অনেক মার্জিন লোন নিয়ে আমরা অনেক নিউজ দেখি। তো আমাদের যে জিনিসটা আজকে আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে আহ, সাউথ কোরিয়া, নামটা আমরা সবাই জানি। তারা 2026 সাল মানে এই বছরই গত মাস এবং এই মাসে তাদের একটা লেভারেজ ড্রিভেন মার্কেট একটা টার্মোল হয়েছে, একটা ধস হয়েছে মার্কেটে তাদের। এবং আমাদের যে বাংলাদেশের যে স্টক মার্কেট 2010-11 সালের ক্র্যাশ হয়েছিল সেটা আমি পাশাপাশি দেখাবো। উদ্দেশ্য ভয় দেখানো নয়, উদ্দেশ্য হলো মার্জিন লোন নেওয়ার আগে একজন ইনভেস্টর যেন বুঝতে পারেন প্রাইস ফল, মার্জিন কল, ফোর্স সেলিং কীভাবে একসঙ্গে কাজ করে। তো চলেন আমরা আমাদের নেক্সট স্লাইডে যেয়ে দেখি। তো আমাদের নেক্সটে যেটা হচ্ছে আমরা দেখিয়েছি কোরিয়া এবং বাংলাদেশের দুইটি মার্কেটের সাইজ, রেগুলেশন এবং প্রোডাক্ট স্ট্রাকচার বললাম এক নয়, কিন্তু লেভারেজ ক্রাইসিসের মেকানিজম অনেকটাই একই। প্রথম একটি শক্তিশালী স্টোরি তৈরি হয় কোরিয়াতে এআই এর চিপ বুম, আর বাংলাদেশে 2009-10 সালে দ্রুত ইন্ডেক্স র্যালি। এরপর নতুন ইনভেস্টর মার্কেটে আসে এবং তারা মানি বড় করে, যারা ইন্টারমিডিয়ারি আছে মার্চেন্ট ব্যাংক তাদের কাছ থেকে লোন নেয় এবং সবাই ধরে নেয় যে প্রাইস বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো এরপর কি হয়, এরপর যখন ট্রেন্ড রিভার্স করে, যখন মার্কেটটা আপ হওয়া থেকে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, তখন বললাম শুধু নর্মাল সেলিং হয় না, মার্জিন কল আসে, ব্রোকার ফোর্স সেল করে দেয়, লেভারেজ ফান্ড ডেইলি রিব্যালেন্স করতে গিয়ে আরও শেয়ার বিক্রি করতে হয়, ফলে সেলিংয়ের নতুন সেলিং তৈরি করে। এই কারণে লেভারেজ ড্রিভেন ফলে ভালো কোম্পানি এবং দুর্বল কোম্পানি দুটি চাপের মধ্যে বললাম পড়ে। এবং কোরিয়াতে ঠিক একই জিনিস হয়েছে। চলেন আমাদের আমাদের পরের স্লাইডটা দেখি আমরা, যে কোরিয়াতে কীভাবে এই ঘটনাটা তৈরি হলো। যে মে মাসে 26 থেকে আমরা আজকে পর্যন্ত দেখেন পুরো আমি স্ট্রাকচার করে দিয়েছি। যে 2026 সালে মে মাসে সাউথ কোরিয়াতে ডোমেস্টিক সিঙ্গেল স্টক লেভারেজ প্রোডাক্ট ট্রেডিং শুরু করে, যেটা ইটিএফ, যেটা ওদের একটা। সো এই প্রোডাক্ট সাধারণত স্যামসাং ইলেকট্রনিক্স বা এসকে হাইনেক্স এর মতো দুইটি একটি নির্দিষ্ট শেয়ার এর ডেইলি রিটার্ন প্রায় দ্বিগুণ করার চেষ্টা করে। এআই চিপ র্যালি চলায় রিটেল ডিমান্ড খুব বেড়ে যায় এবং লেট জুন মানে জুন মাসের শেষে লেভারেজ ইটিএফ, যেটা অ্যাসেটস ও মার্কেট অপটিমিজমের পিক এর কাছাকাছি চলে যায়, মানে একদম সর্বোচ্চ চূড়ায় চলে যায় প্রাইস বাড়তে বাড়তে। 24শে জুন ডোমেস্টিক মার্জিন লোন ব্যালেন্স রেকর্ড থাকে হচ্ছে ওদের 38.63 ট্রিলিয়ন এ পৌঁছায় যায়। এরপর জুলাইতে মার্কেট রিভার্স করা শুরু করে। সো রিউটার্সের 30 জুলাই অ্যানালাইস অনুযায়ী কোরিয়ান স্টক এক্সচেঞ্জের 22শে জুন থেকে প্রায় 37.5% নেমে যায়। সো রেগুলেটররা 16ই জুলাই থেকে নতুন সিঙ্গেল স্টক লেভারেজ প্রোডাক্ট লিস্টিং বন্ধ করে দেয় এবং 31শে জুলাই থেকে মিনিমাম ক্যাশ ডিপোজিট 10 মিলিয়ন থেকে তারা 30 মিলিয়ন করে ফেলে। অর্থাৎ রেগুলেশন কঠোর হয়, কিন্তু তার আগেই লেভারেজ মার্কেট বললাম অলরেডি ভোলাটিলিটি অনেক বাড়িয়েই দিয়েছিল। এরপরে চলেন আমরা আমাদের নেক্সট পেজে যাই, যে মার্জিন কল মেকানিজম বিপদটা আসলে কীভাবে হয়। যেমন দেখেন 1 নম্বরে, যেমন দেখেন আপনি যখন বড় করেন মানিটা, লোন নেন বা ইটিএফ, আমাদের দেশে এখন ইটিএফ নাই, শেয়ার কেনার ক্ষেত্রে প্রাইস যখন ফল করে ভ্যালু কি হয়, প্রাইস ফল করলে ভ্যালুটা আপনার ইকুইটি কমে যায়।
তারপরে কি হয়, মার্জিন কল হয়, তারপরে কি হয়, ফোর্স সেল হয়, তারপরে আরও প্যানিকে আউট অফ মার্কেট ফল করতে থাকে। তো যেটা কোরিয়াতে আসলে যে জিনিসটা হয়েছিল, যে মার্জিন কল যেটা, এর ডেঞ্জার বুঝতে আপনাকে 5টা জিনিস মনে রাখতে হবে, যে 5টা জিনিস আমি বললাম: বড় মানি, প্রাইস ফল, মার্জিন কল, ফোর্স সেল অ্যান্ড মোর ফল। সো প্রথমে ইনভেস্টররা লোন নিয়ে শেয়ার বা লেভারেজ প্রোডাক্ট কেনে। দ্বিতীয়ত স্টেপে প্রাইস কমলে পোর্টফোলিও ভ্যালু, আপনার যেটা ইকুইটি, কমে যায়, কিন্তু লোনের অ্যামাউন্টের সঙ্গে সঙ্গে বললাম কমে না। আর তৃতীয় হচ্ছে, আপনি যখন ব্রোকার অ্যাডিশনাল ক্যাশ বা কোলাট্রাল চায়, মানে আপনার কাছ থেকে বলে যে আপনি ফান্ড, তোমার মার্জিন কল চলে আসছে, তুমি ফান্ড অ্যাড করো, আপনি যখন অ্যাড করেন না, তখন কি হয়, ইনভেস্টর যদি টাকা দিতে না পারে, তাহলে চতুর্থ স্টেপ হচ্ছে কী করে, ব্রোকাররা তাদের পজিশনটা ফোর্সফুলি সেল করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রোকার আপনার সুবিধাজনক প্রাইসের জন্য অপেক্ষা কখনোই করবে না, রিস্ক কন্ট্রোল করার জন্য মার্কেট প্রাইসে সেল করে। যখন একই সময় হাজার হাজার অ্যাকাউন্টে ফোর্স সেলিং হয়, তখন আমাদের যে দেখাচ্ছি আমরা পঞ্চম যে স্টেপটা, মার্কেট আরও পড়ে প্যানিকের কারণে, কারণ নতুন ফল আবার নতুন মার্জিন তৈরি করে। এই ফিডব্যাক হচ্ছে আপনার কি হয়, আপনার একটা লুপে লেভারেজ ক্রাইসিসকে কি করে, আরও বিপজ্জনক করে তোলে। চলুন আমাদের নেক্সট স্লাইডে আমরা যাই, যে কোরিয়ার ক্রাইসিসটা সংখ্যায় মানে আমাদের কতটুকু সেটা দেখি আমরা। চলেন, যে একটা ভেরিফাইড নাম্বার, যেটা কোরিয়ার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী 24শে জুন ডোমেস্টিক মার্জিন লোন ব্যালেন্স ছিল তাদের 38.63। তারপরে ব্যাংক অফ কোরিয়া ব্রডার ডেটা অনুযায়ী তাদের মেয়ের শেষে টোটাল ইনভেস্টর ডেপ ছিল 60 ট্রিলিয়ন, ছাড়িয়ে যায়। এরপর রিউটার্সের হিসাব অনুসারে কোরিয়ার স্টক এক্সচেঞ্জে 22শে জুন 30শে জুলাই থেকে 37.5% তাদের মার্কেট ফল করে। একই সময় এসকে হাইনিক্স লিঙ্কড এর একটি আপনার 2x লেভারেজ প্রোডাক্ট লেট জুনে পিক থেকে 83% ফল করে। তার মানে জুন মাসে যেটার দাম ছিল ধরেন আপনি 100 টাকা, সেটা 83% ফল করে 17 টাকায় নেমে আসে, 13 টাকায় নেমে আসে। সো রিউটার্সের একটি 24-year-old ইউনিভার্সিটি স্টুডেন্টের কেস আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে বলি। এই দেখেন আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে, যিনি 5x, মানে ধরেন আপনি যদি 1 লাখ টাকা থাকে, 5 লাখ টাকা আপনি লোন নিয়েছেন, সে লেভারেজ ব্যবহার করেছিল, এবং মার্কেট যখন রিভার্স করে বা যখন ফল করা শুরু করে, সে ফোর্সড লিকুইডেশনের মুখে পড়ে যায়, স্বাভাবিক এটা। সো কোরিয়ান রেগুলেটর ও মিডিয়া বিশেষভাবে 20 বছর থেকে 30 বছর ইয়াং ইনভেস্টরের নিয়ে সতর্ক তারা বললাম করতেছিল, এবং যত মানুষজন লোন নিয়েছিল এদের মধ্যে ম্যাক্সিমামই ছিল 35 ইয়ারের যেসব এজ লেভেল, তারা বেশি এই লোনটা নিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়াতে যেটা বেশি ঘুরছে সেটা হচ্ছে এক্স্যাক্ট আন্ডার 35, যাদের বয়স লিকুইডেশন পার্সেন্ট ঘুরছে, সেটি হচ্ছে ভেরিফাইড, মানে আপনি পুরাপুরি একটা নিউজ, এটা ফুল ভেরিফাই আমি বলতে পারবো না, এটা নিউজ থেকেই দেখা, নিউজটা আর্টিকেল পড়া, সেখান থেকে আমি ভিডিওটা করছি। সো সব অ্যাকাউন্টই লিকুইড হয়ে গিয়েছে। এর মানে সম্পূর্ণ যে পুরাটাই সত্যি তা বলা যাবে না, বাট ম্যাক্সিমামই আপনার যখন মার্জিন কল হয়, আপনি যখন টাকা যখন দিতে পারেন না, আপনার কোড কী হয়, টোটালি ফোর্স সেলে চলে যায়, তখন আপনার পুরো টাকাটাই সেল হয়ে যায়। এবং কোরিয়াতে ঠিক এক্স্যাক্টলি সেম এই জিনিসটাই হয়েছে। চলো নেক্সট পেজে আমরা যাই, যে এসকে হাইনিক্স ডেইলি লেভারেজের যে প্রোডাক্টটা, এটার প্রাইস কত ছিল এবং কতদিন নেমে এসেছিল দেখেন। যেটা আমরা দেখি সবচেয়ে যেটা, যে এটার প্রাইস ছিল হচ্ছে আপনার ডেইলি পারফরমেন্সের সর্বোচ্চ দ্বিগুণ, মানে আপনার হয়ে গিয়েছিল। সো ধরেন লেট জুনে পিক ছিল ধরেন আপনি 100 টাকা, যেটা লেট জুলাই মানে গত মাসে সেটা নেমে এসেছে কত টাকা, 17 টাকা। তার মানে হচ্ছে আপনার 83% টপ থেকে ফল করে। তাই লেভারেজ ইটিএফকে সাধারণ ইটিএফ বা নর্মাল শেয়ারের মতো বাই বা হোল্ড করলে রিস্ক বললাম খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলো নেক্সট পেজে যাই, যে আমাদের বাংলাদেশে 2010 সালে যে আমাদের মার্কেটটা ফল করলো, সেটার মূলত কারণ ছিল যে বিভিন্ন ব্যাংকের একটা এক্সপোজার থাকে মার্কেটে ইনভেস্টমেন্টের। সো আমাদের বিভিন্ন ব্যাংক সেই এক্সপোজার লিমিটটা ক্রস করে গিয়েছিল, এই জন্য সাডেনলি আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে সেটাকে বাই ডিসেম্বরের মধ্যে
সে এক্সপোজার লিমিটটাকে তাদের কন্ট্রোল মানে যেটা তাদের দেওয়া ছিল লিমিট সেটার মধ্যে নিয়ে আসতে বলে। তো সেটার জন্য আপনাকে তাদের শেয়ার সেল করতে হয়। তো আপনি ধরেন একটা গাড়ি চলতেছে 200 স্পিডে, এখন আপনি যদি হঠাৎ করে বলেন যে এটাকে 60 স্পিডে নিয়ে আসতে হবে, তাহলে স্বাভাবিক কী হয়, আপনি ভালো ব্রেক করলে কী হবে আপনি বুঝতেই পারছেন, একবারে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, স্বাভাবিক এটা, তাই না? সো আমাদের তখন ডিএসসি জেনারেল ইন্ডেক্স ছিল তখন আমাদের 2010 সালে হায়েস্ট ছিল মনে হয় 8,918। সো তার আগে মার্কেটের বললাম এক্সেস একটা লিকুইডিটি ছিল, অনেক বেশি মার্কেট বাড়ছিল, বিও অ্যাকাউন্টও বললাম বাড়ছিল, সব কিছু স্টকের হাই ভ্যালুয়েশন হচ্ছিল, ইনস্টিটিউশনাল যে যারা ছিল তারা অনেক অ্যাক্টিভলি মার্কেটে মানে পার্টিসিপেট করছিল। তারপরে কি মার্জিন লোন যেটা, সেটাও বলে মানুষ মানে অনেক নিচ্ছিল। সো বাংলাদেশ ব্যাংক 15 জুন 2010-এ কমার্শিয়াল ব্যাংক যারা আছে তাদেরকে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার মোট লায়াবিলিটি 10% যে লিমিট এর মধ্যে রাখার নির্দেশনা দেয়। কিছু কিছু ব্যাংক বললাম 22 থেকে 25% পর্যন্ত ইনভেস্টমেন্ট করে ফেলেছিল। তাহলে বোঝেন 25% ইনভেস্টমেন্ট, সেখান থেকে 10%-এ নামায় আনতে হবে, তাহলে কতখানি সেল করতে হবে তাদেরকে। সো পরবর্তী যে সময়ে দেখা যায় যে ব্যাংক যে লিমিটটা যেভাবে ছাড়িয়ে গিয়েছিল তাদের এক্সপোজার অ্যাডজাস্ট করতে যখন বলা হলো, তখন কি হয়, ইনস্টিটিউশনাল যেগুলা সেলিং প্রেশার তৈরি হয়। তবে ক্র্যাশের জন্য যে শুধু বাংলাদেশ ব্যাংকের ডিসিশনকে আমরা মানে দায়ী করব সেটাও ঠিক নয়। তার কারণ এটা একটা নর্মাল জিনিস যে তাদের একটা একটা লিমিট আছে, বাংলাদেশ ব্যাংক রেগুলেটর সে সেটাকে অবশ্যই মনিটর করবে। সো এটাকে নিয়ে কাউকে দোষারোপ করার কোনো মানে হয় না। সো ওভার ভ্যালুয়েশন, উইক গভর্নেন্স, মার্কেট ম্যানিপুলেশন, এক্সেসিভ মার্জিন লেন্ডিং এবং রেগুলেটরি অনেক ইনকনসিস্টেন্সি আমাদের থাকে, সেটা আমরা ভালো করে জানি, এবং প্যানিক, সব কিছুই বললাম একসাথে তখন কাজ করে। এবং কি হয়, 19 ডিসেম্বরে মানে আমাদের যেটা ডিএসসি জেনারেল ছিল ইন্ডেক্স, একদিনে 551 পয়েন্ট মানে 6.71% পড়ে যায়, এবং মার্জিন কল হয়, ফোর্স সেল হয়, মানে আমাদের রিটেল ইনভেস্টররা অনেক বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যায়। চলো নেক্সট পেজে যাই, দেখেন আমরা ছিলাম 8,919 5 ডিসেম্বর 2010, ঠিক 2 মাসের বা 2.5 মাসের মধ্যে আমাদের ইন্ডেক্সে নেমে আসে 5,203। তা দেখেন কী শার্প একটা ফল হয়। তার মানে হচ্ছে যে আমাদের যে 8,900 যেটা গিয়েছিল টপ 5 ডিসেম্বর, মাত্র 2 সপ্তাহ পর 19 ডিসেম্বর সেটা নেমে মানে ফল করে 551 পয়েন্ট ফল করে 6.5% উপরে। এরপরে সেটা নেমে আসে 7,654। এরপর যখন মানে আমাদের মার্কেট পড়তেই থাকে, 28 ফেব্রুয়ারি 2011-তে আমাদের ডিএক্সি জেনারেল ইন্ডেক্স 5,209 নেমে আসে। তাহলে যদি আমরা 8,900-কে যদি আমরা পিক ধরি আর 5,200-কে যদি আমরা বটম ধরি, তার মানে 41.7% আমরা পিক থেকে আমাদের মার্কেট ফল করে। এখন ইন্ডেক্স যে পড়লো, মার্জিন ইনভেস্টরের এবং তাদের ক্যাপিটাল লস আরও বেশি কতখানি হয়েছে চিন্তা করতে পারেন, একবার হিসাব করে দেখেন। কারণ আপনি লোন নিয়েছেন, সেটার ইন্টারেস্ট আছে, আবার আপনার প্রাইস ফল করার কারণে আপনার কোডের ইকুইটি কমে গিয়েছে, তাহলে কি হবে, ফোর্স সেল হবে। এবং পরে কি হবে, পরে হচ্ছে মার্কেট রিকভার করলেও আপনার যখন ফোর্স সেল আপনি হয়ে গেছেন, আপনার সাথে সেল করে ফেলছে, তখন মার্কেট যখন রিকভার হবে সেটাতে আপনি বললাম কোনো লাভ হবে না, তার কারণ আপনার অলরেডি আপনি ফোর্স সেলের কবলে পড়ে গিয়েছেন। সো এই জন্য মার্জিন লোন নিতে গেলে অনেক বুঝে শুনে নেওয়া উচিত। যারা ইন্টারমিডিয়েট আমাদের এখন আছে, তারা দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, সো তারা তো তাদের প্রোডাক্ট সেল করবে, এটা নর্মাল। আমাদের যারা রিটেল ইনভেস্ট তাদেরকে বুঝতে হবে কতটুকু লোন আমরা নিব এবং কখন নিব। আমরা কি 12 মাসই লোন নিতে থাকবো, নাকি যখন কোনো একটা স্পেসিফিক টাইম যখন মার্কেটটা ভালো থাকে যেই সব মাসগুলোতে, তখন আমরা একটু রিস্ক নিব। বা তাও মানে রিস্ক কতখানি নিব, 100 টাকা থাকলে 100 টাকায় রিস্ক নিব, নাকি 100 টাকা থাকলে আমরা 15 টাকায় রিস্ক নিব। কিন্তু আমাদের আসলে আজকালকার জেনারেশন বা আসলে আমাদের হিউম্যান নেচার হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি কি 1 তলা থেকে 50 তলা একবারে উঠতে পারবেন? আপনাকে বাকি 49 তলা আপনাকে পার হয়ে আসতে হবে না? কিন্তু আমরা আসলে এখনকার যে আমাদের জেনারেশন, আমি জেনারেশনকে দোষ দিই না,
মানে আমাদের সবারই টেন্ডেন্সি খুব দ্রুত বড়লোক হব। এটা একটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট থাকতে পারে যে আমরা আদার্স মানুষদের অ্যাক্টিভিটি দেখি, আমরা চাই তাদের মতো হতে, আমাদেরও যদি ওরকম লাইফস্টাইল হয়। সেটার কারণে মানুষ খুব অধৈর্য হয়ে মানে মানুষ আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে লং সেফ পাথটাকে আপনি ওভারলুক করে শর্ট যেটা ঝুঁকিপূর্ণ পাথ সেটার দিকে চলে যাচ্ছে। তো এই জন্যই ভিডিওটা করা, যাতে করে আপনারা সবাই, কেন আমাদের মার্কেটের সামনে অনেক ভালো হবে। তো আমি আগে থেকে এটা কোনো ভিডিও করার কারণটা হচ্ছে যেহেতু কোরিয়াতে এই ঘটনাটা ঘটলো, তো আপনারা আমাদের যেহেতু অলরেডি আমরা আমাদের মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ অলরেডি আমরা এক্সপিরিয়েন্স 2010 সালে আমাদের এরকম একটা মার্জিন করার জন্য আমরা একটা ঝুঁকিতে পড়েছিলাম এবং আমাদের অনেক ইনভেস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে। কোরিয়াতেও একই অবস্থা হচ্ছে, অনেকে আত্মহত্যা করেছে। সো এটার জন্য তারা আবার তাদের নিজস্ব হটলাইন ওপেন করেছে, যাতে করে মানুষ ফোন করে যাতে করে হেল্প চায়। যে স্বাভাবিক যে আপনি টাকা ছিল, আপনি 1 লাখ টাকা দিয়ে আপনি যখন 5 লাখ টাকা আপনি মার্জিন নিয়েছেন, মার্কেট যদি ফল করে তাহলে আপনার টাকা কিছুই থাকবে না। এটা তো খুবই খুবই নর্মাল জিনিস। এটা আমাকে বুঝতে হবে যে আমার রিস্ক টলারেন্সটা কতটুকু। কিন্তু আমরা তো আসলে সেটা হিসাব করি না। আমরা শুধু দেখি যে না 1 লাখ টাকা আছে, আমাকে যদি 5 লাখ টাকা লোন নিই, তাহলে 5 লাখ টাকার 10% প্রফিট করতে পারলে তো আমার 50,000 টাকা হবে। কিন্তু 1 লাখ টাকা আমার নিজের, আমি যদি 10% প্রফিট করি আমার 10,000 টাকা লাভ হবে। তাহলে তো লাভ হলো না আমার। তো আমরা ওই শর্ট মানে মানে ধার করে টাকা নিয়ে আমরা বেশি প্রফিট করার চেষ্টা করি। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে 5 লাখ টাকার মধ্যে যদি 10% আমার ফল করে, তাহলে বললাম আমার 50,000 টাকা লস। এটা বলে আমরা আমরা হিসাব করি না। 50,000 লস কি 5 লাখ থেকে? না বললাম। আমার যে ক্যাপিটাল সেখান থেকে যদি আমার 50,000 টাকা নাই হয়ে, তাহলে কি আমার টাকা তো অর্ধেক হয়ে গেল আমার। সো আমাদেরকে এটাও বুঝতে হবে। চলেন আমরা নেক্সট পেজে যাই। যে বাংলাদেশে 2010-এর আগে লেভারেজ এবং ইনস্টিটিউশনাল এক্সপোজার বাংলাদেশ কী ছিল সে দেখে আসি। চলেন আমরা যে এইটা আমি একটা বার চার্ট দিয়েছি যে নাম্বার অফ বাংলাদেশের ব্যাংকিং ওয়ার্কিং পেপার P1409 থেকে নেওয়া 2006 সালে ব্যাংকের এবং আমাদের যেগুলো হচ্ছে নন ব্যাংক, যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, টোটাল মার্জিন লোন ছিল 4.21 বিলিয়ন। এই দেখেন এইখানে ছিল আমাদের 4 বিলিয়ন 2006 সালে। 2009 এইখানে যখন আমরা আসি তখন সেটা কত হয়, বেড়ে হয়ে যায় 78 বিলিয়ন। অর্থাৎ এই 2006 থেকে 2009-এর মধ্যে আমাদের 18.5 গুণ আমাদের লোন বেড়ে যায়। একই সময় ব্যাংক এবং এনবিএফ ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট 6.63 বিলিয়ন থেকে 43.58 বিলিয়ন হয়ে যায়, প্রায় 6.5 গুণ। এখানে যেটা আমাদের যেটা শিক্ষা নিতে হবে যে প্রাইস যখন রাইজ করেছে, বড় লিকুইডিটি যেটা আমরা বড় করেছি এবং ইনস্টিটিউশনাল এক্সপোজার যেটা খুব দ্রুত বললাম বেড়ে যাচ্ছিল। মার্কেট যখন ফল করে, ইনস্টিটিউশন এক্সপোজার যখন কমতে শুরু করে, লিকুইডিটি বললাম দুই দিক থেকে সংকুচিত হয়। একদিক হচ্ছে ব্যাংক এবং ইনস্টিটিউশন কি করে, শেয়ার বিক্রি করে দেয়। অন্যদিকে মার্জিন অ্যাকাউন্ট যেগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে ফোর্স সেলের আন্ডারে পড়ে যায়। সো যখন এই দুইটা কম্বিনেশন একসাথে হয় তখন ডিক্লাইনটা কীভাবে হয়, তখন আরও বেশি ফল করা শুরু করে মার্কেটটা। সো তাই লিকুইডিটি আছে দেখে মার্জিন লোন আমরা নেওয়ার আগে ভাবতে হবে যে এই লোনটা যে আমরা নিচ্ছি, যখন মার্কেট বাড়ছে প্রফিট হচ্ছে তখন তো খুব ভালো লাগছে, কিন্তু যখন মার্কেটটা ফল করবে তখন এই লসটাও বললাম এক্স্যাক্টলি ঠিক সেইভাবেই হবে, বরং তার থেকে বেশি হয়। চলেন আমরা নেক্সট পেজে যাই। 2026-এ কোরিয়ার সিচুয়েশন আর বাংলাদেশের 2010 সালের মিলটা কোথায়, চলেন দেখি আমরা। যে আমরা এই যে একটা কম্পারিজন একটা টেবিল দিয়েছি যে দুটি মার্কেট, একটা হচ্ছে কোরিয়ার মার্কেট আর একটা হচ্ছে বাংলাদেশের 2010-এর মার্কেট। সো কোরিয়ার যেটা ছিল এআই চিপ বুম এই 2026-এ, আর একটা ইটিএফ লেভারেজ ছিল। আর আমাদের ছিল হচ্ছে বাংলাদেশে যেটা ছিল লিকুইডিটি ছিল আমাদের লিকুইডিটি বুম, মার্জিন লেন্ডিং অ্যান্ড ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তারা খুব বেশি করে ইনভেস্ট করছিল। সো দুটি মার্কেটের এই একটা লাস্ট স্টেজে রিটেল পার্টিসিপেশন খুব দ্রুত বেড়ে যায় এবং খুব দ্রুত প্রফিট হয়ে থাকে মানুষের। এবং মানুষের কি হয়, মানুষের একটা লোভ বেড়ে যায়, এক্সপেকটেশন হাই হয়ে যায় যে না
আজকে কিনলে কালকেই তো আমার 10% প্রফিট, আজকে কিনলে 4 দিন পরে তো আমার মানে 40% প্রফিট, তাহলে আমার 10 লাখ টাকা আছে, আমি আরও 10 লাখ টাকা লোন নিই বা 20 লাখ টাকা লোন নিই, তাহলে আমার টাকা তো আরও বেশি বেড়ে যাবে। সো এই টেন্ডেন্সির মধ্যে মানুষ তখন পড়ে যায়। সো কোরিয়াতে যেটা হলো যে ওদের এআই চিপ যে সেল অফটা শুরু হলো এবং লেভারেজ যে ইটিএফ ওদের রিব্যালেন্সিং প্রেশারটা তখন কী হয়, বেড়ে যায়। বাংলাদেশের সিচুয়েশনটা কী ছিল, যে এক্সপোজারের জন্য যে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে প্রেশার দেওয়া হলো কমার্শিয়াল ব্যাংকগুলোকে, তখন অ্যাডজাস্টমেন্ট শুরু হয়ে যায়, ওভার ভ্যালুয়েশন যেগুলো থাকে সেগুলো কী হয়, প্যানিক সেলের কারণে শেয়ারের দাম পড়তে থাকে। সো আমাদের রেজাল্টটা কী ছিল, মার্জিন কল, ফোর্স সেল এবং প্যানিক। তো সবচেয়ে বড় কমন লেসন আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যে লেভারেজ ইনভেস্টরের ডিসিশন মেকিং বললাম আপনার ফ্রিডম কমায় দেয়। আপনি বলেন হ্যাঁ ঠিক মতো আপনার ব্রেন কাজ করবে না, কেন আপনি যখন লস হবে তখন আপনি ব্রেনটাকে কোনোভাবেই নর্মাল রাখতে পারবেন না। কিন্তু যারা ক্যাশ ইনভেস্টর, যারা অনলি নিজের টাকাতে ইনভেস্ট করে, তারা বললাম কিছু সময় অপেক্ষা করলেও একটা সময় পর ঠিকই তারা প্রফিটেই মার্কেট থেকে বের হওয়া যায়। ধরেন যেসব ব্যাঙ্কগুলা 2010 সালে টপ প্রাইসেও ছিল, তারা বললাম এই গত 16 বছরে যদি কেউ যদি লসেও থাকে, তারা যদি সেই সব ব্যাঙ্কগুলার যদি বোনাস ক্যাশ খেয়ে থাকে, তারা বলে কেউ লসে নেয়, তাহলে দেখা যাবে তাদের পোর্টফোলিও ডাবল হয়ে গেছে, ইভেন আরও বেশি হয়ে গেছে। বাট যারা ওই ধরেন একটা মানুষ মার্জিন লোন নিয়ে পূবালী ব্যাংক কিনছে 2010 সালে, আবার সেম মানুষ ক্যাশ কোডে পূবালী ব্যাংক কিনছে একদম টপ প্রাইসে। এই 2026 সালে এসে যে ক্যাশ কোডে কিনেছিল, তার দেখা গিয়েছে সে ক্যাশ ডিভিডেন্ড এই 16 বছরে এত পেয়েছে, প্লাস স্টক এত পেয়েছে যে তার পোর্টফোলিও অ্যাটলিস্ট 2 থেকে 3 গুণ হয়ে গিয়েছে টপ প্রাইসে কেনার পরেও। কিন্তু যে 2010 সালে লোন নিয়ে কিনেছিল যে কম সময়ে বড়লোক হবে, তার বললাম ওই 2010 সালে সব টাকা শেষ হয়ে গিয়েছে। তাহলে কম্পারিজনটা আপনাদের বোঝা উচিত যে আমাদের কিভাবে করে ইনভেস্ট করা উচিত। চলেন আমরা এর পরের পেজে যাই। যে আমাদের বাংলাদেশের ইনভেস্টরদের জন্য একটা সতর্কমূলক ভিডিও। এটাতে আমি বলছি না যে কেউ লোন নেবেন না, লোন আপনাদের যদি ক্যাপাসিটি থাকে অবশ্যই লোন নেবেন, কিন্তু রিস্কটা কতটুকু মিনিমাইজেশন সেটা নিজেকে ঠিক করতে হবে। কোনো ইন্টারমিডিয়েট যারা লোন দেয়, এটা বললাম তাদের বিজনেস, তারা লোন দিবেই, আপনাকে বুঝতে হবে আপনার রিস্ক কতটুকু। ফোর্স সেল অবশ্যই করা উচিত। 2010 সালে আমাদের যে ফোর্থ সেলটা যদি করা হতো, তাহলে এই 16 বছর ধরে আমাদের মার্কেটটা যে পেন পেয়েছে, এই পেনটা আরও আগেই শেষ হয়ে যেত। যেটা কোরিয়ার মার্কেট দেখেন ফল করছে, ওরা বললাম কোনো ফ্লোর প্রাইসও দিচ্ছে না, কিছুও দিচ্ছে না। তারা মার্কেটের প্রাইস বেড়েছে, তখনও তারা কিছু বলে নাই, আবার এখন অ্যাডজাস্টেড হচ্ছে, এখনও তারা কিছু বলছে না। সো আপনাকে মার্কেটের মতো ছেড়ে দিতে হবে। এখন আপনি রিস্ক নিছেন, আপনার রিস্ক যখন প্রফিট করতেছেন সেটাও আপনার, যখন মার্কেট ফল করবে, যখন লস হবে সেটাও আপনার। সো রিস্ক টলারেন্স কতটুকু আপনি সহ্য করতে পারবেন, সেভাবে করে আপনি ইনভেস্ট করা উচিত। সো এখানে কাউকেই দোষ দেওয়া, কোনো রিটেল ইনভেস্টরদেরকেও দোষ দেওয়া উচিত না, বা ইন্টারমিডিয়েট যারা লোন দেয় মার্জিন লোন, তাদেরকেও দোষ দেওয়া উচিত না। বিকজ দে আর ডুইং দেয়ার ওন বিজনেস। আপনিও আপনার বিজনেসকে আরও বড় করার জন্য আপনি তাদের কাছ থেকে লোন নিচ্ছেন। সো আপনাকেও বুঝতে হবে যে আপনি কীভাবে করে আপনার রিস্কটা মিনিমাইজ করবেন। বিকজ ফোর্সেল কেন দেয়, ইনস্টিটিউশনরা যখন আপনাকে মানি লেন্ডিং দেয়, আপনাকে টাকা দেয়, তারা তো একটা সার্টেন পার্সেন্টেজ নেমে কিন্তু অবশ্যই তারা সেল করবে, বিকজ তারাও তো তাদের টাকাটাকে সেভ করার চেষ্টা করবে। তো চলেন আমরা 7টা নিয়ম আমি বের করেছি, যে এগুলো যদি আপনি একটু করেন তাহলে আপনার হয়তো কিছুটা ভালো হতে পারে। যেমন প্রথম হচ্ছে, প্রফিটের আগে আপনার ক্যাপিটাল প্রোটেকশনটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন ব্রোকার যতই লিমিট দিক, ধরেন 1:1 দিছে, আপনি কখনোই পুরোটা ব্যবহার করবেন না। ম্যাক্সিমাম অ্যাভেলেবেল লোন আপনার বললাম সেফ আপনার পোর্টফোলিও করবে না। তৃতীয় নিয়ম হচ্ছে, আপনাকে স্টপ লস নিয়ে শিখতে হবে, এক্সিট প্ল্যান আগেই ঠিক করতে হবে যে এইখানে নামলে আমি শেয়ার থেকে বের হয়ে যাব। 4 নম্বর হচ্ছে একই সেক্টরের আপনি মানে 100টা, মানে ধরেন আপনার পোর্টফোলিও 4টা শেয়ার আছে, 4টে একই সেক্টর, কখনোই কিনবেন না। তার কারণ একটা ওই সেক্টর যদি ফল করে, তাহলে হলো আপনার পুরো পোর্টফোলিও আপনি শেষ হয়ে যাবে। সো এই জন্য ডাইভার্সিফিকেশান আপনার পোর্টফোলিও থাকা খুবই জরুরি। পঞ্চম হচ্ছে, যেসব শেয়ারগুলো খুবই মানে একটু গ্যাম্বলিং হয়,
ওগুলাতে মার্জিন ব্যবহার করা বললাম খুবই বিপজ্জনক। তার কারণ হয়তো বাড়ার সময় খুব দ্রুত বেড়ে যায়, কিন্তু পড়ার সময় ঠিক ঠিক একইভাবে দ্রুতই পড়বে। সো এটাও মাথায় রাখবেন। 6 নম্বর হচ্ছে ইন্টারেস্ট কস্ট ফোর্স সেল প্রাইসের আগে ক্যালকুলেট করুক। কেন? আপনি মার্জিন লোন নিচ্ছেন 18%, সেটা আবার চক্রবৃদ্ধিকারে আপনি বাড়তেই থাকে। সো আপনি হিসাব করে নেবেন আপনি একটা মার্জিন নিয়ে আপনি কতদিন হোল্ড করবেন, এবং যেই স্টকটা কিনছেন সেটার আপনার টেক প্রফিটের এরিয়াটা কোনটা বা স্টপ লসের এরিয়া কোনটা আগে থেকে সেট করে নিতে হবে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে মার্জিন, আপনি যে মার্কেট যখন ফল করে তখন কখনোই মার্জিন লোন নিয়ে আপনি এভারেজ ডাউন করাটা আমি সমীচীন মনে করি না। এখন এক একজনের স্ট্র্যাটেজি একরকম হতে পারে। সো এই জিনিসগুলো আপনি যদি মনে রাখেন, আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন আপনাদের বিজনেসে, আশা করি ভালো হবে। চলেন আমরা নেক্সট পেজে যাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 30% ফল কেন আপনার 60% লস হতে পারে। তো একটি সহজ আমি আপনাদের এক্সাম্পল দেখাই যে আপনাদের নিজের ক্যাশ আছে 1,00,000 টাকা, মার্জিন লোন আরও আপনি 1,00,000 টাকা নিয়েছেন। সিম্পল, আপনি 1,00,000 টাকা আপনার আছে, আপনি 1,00,000 টাকা মার্জিন লোন নিয়েছেন, তার টোটাল কত হলো 2,00,000 টাকা। এখন শেয়ার প্রাইস যখন আপনার 30% ফল করে তখন আপনার পোর্টফোলিও ভ্যালু কত হয়? 1,40,000 টাকা। কিন্তু লোন এখনও আপনার বললাম কত? 1,00,000 টাকায় আপনার লোন। তাহলে যদি 1,40,000 টাকা 30% মার্কেট ফল করার কারণে এই 2,00,000 টাকার 30% মানে কত হয়? 1,40,000। আর আপনি লোন নিয়েছিলেন 1,00,000, তাহলে এই 1,40,000 থেকে আপনি যদি 1,00,000 বাদ দেন তাহলে আপনার নিজস্ব টাকা কত আছে? অনলি 40,000 টাকা। তার মানে আপনার কত পার্সেন্ট? আপনার 1,00,000 টাকা 40,000 টাকায় নেমে গেল, তার মানে 60% আপনার লস। এর মধ্যে আপনার ইন্টারেস্ট আছে, আপনার ব্রোকারেজ চার্জ আছে, ফোর্স সেলের কস্ট আছে বা স্লিপেজ, এগুলো বললে আমি এখানে অ্যাড করিনি। ওগুলো অ্যাড করলে আপনার আরও নেমে যাবে। সো এই জন্য আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমার প্রফিট যেরকম হবে, লস হলেও আমাকে আমি যে হিসাবটা দিয়েছি এক্স্যাক্টলি এই হিসাব আপনি নিজেকেও করতে হবে যে আমার লস হলেও বললাম ঠিক একইভাবে লস হবে। চলেন এর পরের পেজে। যে মার্কেটের অপরচুনিটি অবশ্যই থাকবে, কিন্তু আমাকে আগে কি করতে হবে? সার্ভাইভাল, মানে আমার যে ক্যাপিটাল আছে সেটাকে প্রোটেক্ট করতে হবে। যে আমি কি দিয়েছি, বাজারে সুযোগ সবসময় ফিরে আসে, কিন্তু একবার যদি আপনার অ্যাকাউন্টটা ওয়াইপ আউট হয়ে যায় তার মানে কখনই ফিরে, তার মানে হচ্ছে আপনি মানে বাজারে যদি আপনি যদি ক্যাপিটাল ঠিক থাকে, মার্কেট এখন ধরেন ফল করেছে, কিন্তু আপনি যদি আপনি প্রিন্সিপাল ক্যাপিটাল ঠিক রাখতে পারেন, মার্কেট ফল করলে আপনি বললাম আবার কিনে আবার বললাম প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যদি বেশি রিস্ক নিয়ে মানে যখন মানে মার্কেট ফল করে তখনই আপনার যদি অ্যাকাউন্টটা শেষ হয়ে যায়, পরে যখন মার্কেটটা ফল করবে তখন আপনি কিছুই করতে পারবেন না, আপনার তখন কোনো টাকা থাকবে না। সো এই জন্য মার্কেটে নতুন অপরচুনিটি বললাম সবসময় আসবে, কিন্তু আপনার যেটা মানে কুইক গেনের জন্য আপনাকে মাথায় অলওয়েজ রাখতে হবে রিস্ক ক্যালকুলেশন করবেন, প্রেডিকশন করবেন না। প্রেডিকশনের আগে আপনাকে কি করতে হবে? ডিসিপ্লিন হতে হবে যে আমি এই শেয়ারটা কিনছি, এত টাকা গেলে প্রফিট নেব বা এত টাকা গেলে আমার এত টাকা লস হবে। সো এই জন্য অলওয়েজ আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আপনার যেটা হচ্ছে যে আমি যেটা দিলাম কোরিয়ানের যে মার্কেটে যেটা হলো, সেখানে আমাদের যেটা মার্কেটে 2010 সালে হয়েছে সেম একই টাইপের স্টোরি, জাস্ট ডিফারেন্ট কান্ট্রি। কিন্তু দেখেন ওরা বললাম কোনো ফ্লোর প্রাইস দেয়নি, কিছু দেয় নেই, ওরা মার্কেটকে উঠতেও দিয়েছে নর্মালভাবে, ফল করেছেও নর্মালভাবে। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমরা মার্জিন লোন অবশ্যই নিব, কোনো সমস্যা নাই, কিন্তু সেটার জন্য আমরা প্রিপেয়ার কি না, আমরা ডিসিপ্লিন থাকতে হবে কতটুকু প্রফিট হতে পারে বা কতটুকু ফল করলে কতটুকু মার্জিন লোনের জন্য আমার লস হবে আমার টোটাল ক্যাপিটালের, সেটা আমরা আগে থেকে হিসাব করে নেব। কেন আমি আপনাদের একটা কথা বলি, আমরা সবাই টাকা খুব কষ্ট করে ইনকাম করি, সবারই ইচ্ছা হয় যে আমরা ইনভেস্ট করব, ওখান থেকে রিটার্ন নিব। আপনারা একটু দ্রুত প্রফিটের কথা চিন্তা থেকে একটু বের হয়ে একটু দীর্ঘমেয়াদী আপনারা বিনিয়োগের চিন্তা করবেন। এখন বলতে পারেন দীর্ঘমেয়াদে তো মার্কেটে লাভ হয় না, এটা খুব ভুল কথা। আপনি যদি বাংলাদেশে তো কোয়ালিটির স্ক্রিপ্ট আপনারাই বলেন অনেক কম, বাট ওই কয়েকটা কোয়ালিটি স্ক্রিপ্টে যদি আপনি ইনভেস্ট করে থাকতেন কেউ লসে থাকতেন না এখন। সো কাউকে দোষ দেওয়ার আগে, কোনো কিছু করার আগে নিজেকে আগে
মানে প্রশ্ন করবেন, আপনি কি সঠিক জায়গায় বাই করেছিলেন? সঠিক স্টকে বাই করেছিলেন? নাকি কোনো একজনের ইনফরমেশনে বাই করেছিলেন? সো যার ইনফরমেশনে বাই করেছিলেন তাকে দোষ দিয়ে লাভ নেই। দোষ আপনার, বিকজ আল্টিমেটলি বললাম ডিসিশন আপনি নেন বাই বা সেল করার। সো এই জন্য খুবই বুঝে শুনে ইনভেস্ট করবেন, আমাদের মার্কেট সামনে অনেক ভালো হবে। সো এই জন্য আজকে এই ভিডিওটা করার একমাত্র কারণই হচ্ছে যে যারা নতুন ইনভেস্টর তারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড অলওয়েজ চেক করবেন। মার্কেটের ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছি পিছনের জিনিস, পিছনের যে এক্সপিরিয়েন্সগুলো মার্কেট হয়ে আসছে সেই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই আপনাদেরকে থেকে নলেজ নিতে হবে, যাতে করে ফিউচারে যখন মার্কেট বাড়বে তখন যদি আপনারা ঠিক 2010 সালে অনেক ইনভেস্টর যারা ভুল করেছিল ঠিক সেম একই ভুল যদি আপনারা সামনে যখন 2027, 28, 29 মার্কেট অনেক ভালো হবে, একই ভুল যাতে না করেন। লোভ কম করবেন, প্রফিট একটা মিনিমাম করবেন, স্যাটিসফাই থাকবেন, দেখবেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যাতে কোনোভাবে নষ্ট না হয়। তো আশা করি এই ভিডিও দ্বারা আপনাদের একটু হলেও আমি সচেতন করতে পেরেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুকের একটা পেজ আছে সেটাতেও আপনারা ফলো করবেন, আর আমাদের সাথে থাকবেন। আশা করি সামনে আরও অনেক ভিডিও আসবে। ভালো থাকবেন। শুভরাত্রি।